আজ আপনাদের যে গল্পটা শোনাতে এসেছি সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা বহু বছর ধরে আমি নিজের ভেতরেই লুকিয়ে রেখেছিলাম, কখনো কাউকে বলতে পারিনি, সাহস হয়নি। কিন্তু আজ মনে হচ্ছে সময় এসেছে যখন এই গোপন কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায়। বিশ্বাস করুন, যখন আমি আমার জীবনের এই ভাগগুলোর কথা ভাবি তখন নিজের অজান্তেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে। আজকাল এই বয়সে এসেও যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজের শরীরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। আজ একটা গাঢ় সবুজ রঙের সিল্কের শাড়ি পরেছিলাম, যেটা আমার চেহারার সঙ্গে বেশ মানিয়ে যায়। আলতো করে আঁচলটা কাঁধে ফেলে হালকা মেকআপে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখছিলাম তখন নিজেই যেন নিজের দিকে বারবার তাকাতে চাইছিলাম। শরীরের ভাঁজগুলো শাড়িটার পাতলা কাপড়ের আড়াল থেকেও যেন একটা লুকানো আবেদন তৈরি করছিল, যা দেখে মনে হচ্ছিল আজ বুঝি কোনো গোপন অপেক্ষার দিন। ভাবছিলাম, সেদিনও কি আমি এমনভাবেই নিজেকে দেখতাম, এমনভাবেই নিজেকে সাজাতাম, নাকি তখনই সব কিছু আরও বেশি স্বতঃস্ফূর্ত ছিল, আরও বেশি আকর্ষণীয়। এই লুকানো অনুভূতিগুলো যখন প্রথম জন্মাতে শুরু করেছিল তখন তো বুঝিনি এটার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমার সেই দিনগুলো ছিল ভীষণ গোলমেলে আবেগে ঠাসা। আমার জীবনে সেই মানুষটা এসেছিল আচমকা ঝোড়ো হাওয়ার মতো, ঠিক যেন বসন্তের এক ছিরিছিরি বাতাস, যা প্রথমে কেবল স্বস্তি দেয়, তারপর ধীরে ধীরে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। সে ছিল আমার দেওর রাহুল। সম্পর্কে ভাই হলেও ওর মধ্যে এমন একটা কিছু ছিল যা আমার স্বামীর মধ্যে কোনো দিন পাইনি। আমার স্বামী সন্তোষ একজন ভালো মানুষ ছিল বটে, কিন্তু ভীষণ নির্লিপ্ত। তার জীবনটা চলত ঘড়ির কাঁটার মতো। আবেগ বা উচ্ছ্বাসের কোনো স্থান ছিল না সেখানে। আর আমি তো বরাবরই একটু রোম্যান্টিক প্রকৃতির ছিলাম। স্বপ্ন দেখতাম এক অন্যরকম ভালোবাসার, যেখানে কথার চেয়ে চোখের ভাষা বেশি কথা বলবে, যেখানে স্পর্শের প্রতিটা মুহূর্তই হবে কোনো কবিতার মতো। কিন্তু আমার বিবাহিত জীবন ছিল এর ঠিক উল্টো, একঘেয়ে আবেগহীন। আমার বিয়ের কয়েক বছর পর রাহুল উচ্চশিক্ষার জন্য শহর থেকে আমাদের বাড়িতে ফিরে আসে। ওর নিজস্ব একটা ঘর ছিল দোতলায়, কিন্তু কাজের সুবিধার জন্য ও বেশিরভাগ সময় নিচতলার বৈঠকখানায় বা আমাদের পাশের ঘরেই কাটাত। প্রথম প্রথম রাহুলকে আমার শুধু ছোট ভাইয়ের চোখেই দেখতাম। ওর চঞ্চলতা, ওর হাসি, ওর কথা বলার ভঙ্গি, সব কিছুই আমার মনকে বেশ ছুঁয়ে যেত। ও ছিল আমার জীবনে একটা নতুন হাওয়া, একটা টাটকা অনুভূতি। আমরা দুজন ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। ছোটবেলার মজার গল্প থেকে শুরু করে কলেজের দুষ্টুমি, রাহুল সব বলতো, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। ও আমার একাকিত্ব খোঁজোর একটা পথ হয়ে উঠেছিল। সন্তোষ যখন অফিস থেকে ফিরত তখন হয় ওর কাজের কথা নিয়ে ব্যস্ত থাকত, নয়তো চুপচাপ নিজের মোবাইল দেখত। আমার মনের ভেতরে যে একটা শূন্যতা ছিল, রাহুল যেন ধীরে ধীরে সেই শূন্যতা পূরণ করতে শুরু করেছিল। একদিন রাতে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। সন্তোষ তখন অফিসের কাজে শহরের বাইরে, বাড়িতে আমি আর রাহুল। লোডশেডিং। আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। হঠাৎ রাহুল এসে দাঁড়ালো দরজার পাশে, হাতে একটা মোমবাতি নিয়ে। ওর মুখে মৃদু হাসি। মোমবাতির আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী দেখাচ্ছিল। ও বলল, ভাবি, একা একা রান্না করছো, ভয় লাগছে না? ওর কথা বলার ধরনে একটা দুষ্টুমি ছিল, কিন্তু চোখের তারায় ছিল গভীর একটা অনুভূতি। আমি হাসলাম। ভয় কিসের, এই তো আমি আছি। রাহুল আমার দিকে এগিয়ে এলো, খুব কাছে, এতটাই কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর চোখ দুটো আমার চোখে স্থির। সেই প্রথম আমার মনে হয়েছিল এই সম্পর্কটা শুধু দেওর ভাবির নয়, এখানে আরও কিছু আছে, আরও গভীর কিছু। সেই রাতে যখন আমি ওকে রাতের খাবার দিচ্ছিলাম তখন আমাদের হাত প্রায় লেগে গিয়েছিল। একটা বিদ্যুতের ঝলকের মতো অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমি ভয়ে হাতটা সরিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার চোখ তখনও ওর চোখে আটকে ছিল। রাহুল হাতটা সরিয়ে নিয়েছিল, কিন্তু ওর মুখে তখন একটা রহস্যময় হাসি। দিনের পর দিন এই লোকচুরি খেলাটা আরও বাড়তে থাকল। আমাদের চোখের ভাষা, নীরবতার গভীরতা, সব কিছুই যেন একে অপরের সঙ্গে কথা বলত। একদিন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ভেজা চুল পিঠের ওপর ছড়ানো। রাহুল তখন নিচে ছিল, কিছু একটা পড়ছিল। হঠাৎ ও মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত ঘোর ছিল। আমি ওর দৃষ্টি এড়াতে পারিনি। আমার মনে হচ্ছিল ওর চোখ দুটো আমার মনের সব লুকানো ইচ্ছেগুলো পড়ে নিচ্ছে।
সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সমস্ত নিয়ম, সমস্ত বাঁধন যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। শুধু আমি আর ও, একটা তীব্র শারীরিক আকর্ষণ, যা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। রাতে যখন একা বিছানায় শুয়ে থাকতাম, তখন রাহুলের সেই চাহনিটা বারবার আমার চোখে ভেসে উঠত। নিজের অজান্তেই আমার শরীর কেমন যেন উষ্ণ হয়ে উঠত। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীরে যেতে শুরু করল। আমরা সুযোগ খুঁজতাম একা হওয়ার। বাড়িতে যখন কেউ থাকত না, বিশেষ করে দুপুরে যখন কাজের মেয়েটাও চলে যেত, তখন আমরা একে অপরের কাছে আসতাম। প্রথমে কথা, তারপর স্পর্শ। ওর হাত আমার হাতে, আমার চুল ছুঁয়ে যেত ওর আঙুল। প্রতিটা স্পর্শে একটা নিষিদ্ধ রোমাঞ্চ কাজ করত, একটা ভয়, একটা উত্তেজনা, যা আমার জীবনে আগে কখনো আসেনি। রাহুল আমার দুর্বলতার সুযোগ নিত, জানত আমি ওর প্রতি কতটা আকৃষ্ট। আমার বিবাহিত জীবনের একাকিত্ব, আমার স্বামীর নির্লিপ্ততা, সবকিছুই যেন ওকে আরও উৎসাহিত করত। ও বলতো, ভাবি, তুমি এত সুন্দরী, এত আবেগপ্রবণ, তোমার মতো স্ত্রীকে ভালোবাসতে পারার সৌভাগ্য কজনের হয়? ওর কথাগুলো আমার ভেতরে একটা অদ্ভুত তৃপ্তি দিত, যা আমার স্বামী কখনো দিতে পারেনি। একদিন দুপুরে প্রচণ্ড গরমে লোডশেডিং। আমি জানালার পাশে বসে ফ্যান না থাকার কারণে ঘামছিলাম। রাহুল তখন ঘরে এলো, হাতে একটা জলের বোতল আর একটা ভেজা তোয়ালে। ও এসে আমার পাশে বসল, খুব কাছে। ওর হাতে থাকা ভেজা তোয়ালেটা আলতো করে আমার কপালে বুলিয়ে দিল। ওর স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, তুমি যেন মেঘে ঢাকা চাঁদ, তোমাকে দেখলে মন কেমন যেন উদাস হয়ে যায়। ওর কথায় মাদকতা ছিল, একটা গভীর টান। আমি চুপ করেছিলাম, শুধু ওর স্পর্শে আর ওর কথার আবেশে ডুবে যাচ্ছিলাম। এরপর ও আস্তে আস্তে আমার চুলের মধ্যে আঙুল চালাতে লাগল। ওর আঙুলের প্রতিটা ছোঁয়ায় আমার ভেতরে যেন একটা আগুন জ্বলে উঠছিল। আমি ওর হাতটা ধরে ফেললাম। আমার ভেতরে তখন শুধুই ওর আকাঙ্ক্ষা। সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ এবং বিপজ্জনক মুহূর্ত। আমরা দুজনেই জানতাম যে এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু সেই মুহূর্তে আমাদের জন্য পৃথিবীর সমস্ত নিয়ম যেন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। একদিন রাতে সন্তোষকে অফিসের কাজে আবার বাইরে যেতে হলো। আমি তখন একা, কিন্তু আমার মনটা রাহুলের জন্য ছটফট করছিল। আমি জানি এটা ভুল, কিন্তু ওর প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। রাত গভীর হলে রাহুল চুপি সারে আমার ঘরে এলো। সেদিন আর কোনো কথা হয়নি, শুধু নীরবতা আর তীব্র আকাঙ্ক্ষা। ওর চোখ দুটো আমার চোখে স্থির ছিল, যেন আমার ভেতরের সব না বলা কথাগুলো ও পড়ে নিতে পারছিল। ওর স্পর্শে আমি যেন অন্য এক জগতে চলে যাচ্ছিলাম। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। লোকচুরি, ভয়, উত্তেজনা আর এক সীমাহীন টানাপড়েন আমার জীবনকে গ্রাস করে ফেলল। তবে এইসব দেখিও খুব বেশি দিন স্থায়ী দিতে পারল না। পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। লোকানো সম্পর্ক, তা যতই তীব্র আর রোমাঞ্চকর হোক না কেন, তার নিজস্ব একটা মূল্য আছে। দিনের পর দিন এই গোপন জীবন আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গিয়েছিল, ঘুম আসত না। যখনই সন্তোষের দিকে তাকাতাম, তখন একটা গভীর অপরাধ বোধ আমাকে গ্রাস করত। রাহুলের চোখেও আমি সেই একই দ্বিধা দেখতে পেতাম। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, শুধু ছিল এক অনিশ্চিত বর্তমান আর এক অন্ধকার ভবিষ্যৎ। একদিন আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে। সমাজ, পরিবার, নিজের বিবেক, সবকিছু মিলিয়ে আমার ভেতরে একটা তীব্র সংগ্রাম চলছিল। আমি রাহুলের সঙ্গে খোলাখুলি কথা বললাম। ওকে বোঝাতে চাইলাম যে এই পথটা আমাদের দুজনের জন্যই ধ্বংসের পথ। প্রথম দিকেও মানতে চাইনি, আবেগের বশে অনেক অনুরোধ করেছিল, এমনকি আমাকে হারানোর ভয়ও দেখিয়েছিল। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমার নিজের অস্তিত্ব, আমার আত্মসম্মান, আমার ভেতরের শান্তির জন্য এই বিচ্ছেদটা জরুরি ছিল। আজ এত বছর পর যখন সেই দিনগুলোর কথা ভাবি, তখন মনে হয় মানব মন আসলে কত জটিল। আবেগ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো সীমা নেই। কিন্তু মনে রাখা জরুরি যে কিছু আবেগের লাগাম টেনে ধরতে হয়, কিছু আকাঙ্ক্ষাকে মনের কোণেই লুকিয়ে রাখতে হয়। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপের একটা মূল্য থাকে, একটা পরিণতি থাকে। সেই পরিণতি আমাদের নিজেদেরই বহন করতে হয়। জীবনে হয়তো এমন পরিস্থিতি আসবে যখন আপনার মন আর মস্তিষ্ক দুটি বিপরীত দিকে টানবে,
কিন্তু সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমাজ আর সম্পর্কের পবিত্রতা বজায় রাখাটাও আমাদের নৈতিক দায়িত্ব। সব আবেগের বশে সবকিছু করে ফেললে আখেরে ক্ষতি আমাদেরই হয়। জীবনের এই কঠিন অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ভালোবাসার মানে শুধু আকাঙ্ক্ষা বা শারীরিক টান নয়। ভালোবাসার মানে হলো সম্মান, বিশ্বাস আর দায়িত্ববোধ। নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু সময় আত্মনিয়ন্ত্রণ এবং আত্মপর্যালোচনা খুব প্রয়োজন। এই গল্পটা শোনার পর যদি আপনাদের ভেতরে নিজের জীবনের কোনো জটিল সম্পর্কের নতুন করে মূল্যায়ন করার ইচ্ছে জাগে, তাহলে আমি মনে করব আমার এই ব্যক্তিগত গল্প বলাটা সার্থক হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।